হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা স্থির তড়িতে ফোর্থ চ্যাপ্টার ধারক এবং ধারকত্ব বিগত অনেকগুলো ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তো লাস্ট ভিডিওতে আমরা সেট 1 এর নিউমেরিক্যালস শেষ করেছিলাম। তো স্বাভাবিকভাবে এবার অন্যান্য চ্যাপ্টারের মতো আমরা সেট 2 নিউমেরিক্যালস নিয়ে চারপাশের বই থেকে আলোচনা করব। তো সেট 2 তে যা দেখছি 26টা নিউমেরিক্যালস রয়েছে। তো এটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা তিনটে ভিডিওর মাধ্যমে এটাকে কমপ্লিট করব, এবং কয়েকটা বড় রয়েছে। তো তোমরা ক্যালকুলেশন নিজেরা করে মিলিয়ে নেবে, আমি পুরো পদ্ধতির ব্যাপারটা বলে দেবো। আর যেরকম অন্যান্য অঙ্কের ক্ষেত্রে তোমরা লিখে লিখে করো ভাষায়, সেরকম ভাষায় লিখবে। আমি শুধু ম্যাথমেটিক্যাল পার্টটা বলছি যেটা তোমাদের ডাউট রয়েছে। তো সবচেয়ে প্রথমে শুরু করা যাক কোশ্চেন নাম্বার 1 নিয়ে। তো এখানে যদি তোমরা প্রশ্ন দেখো, তো গোলকের মতো কিংবা গোলকাকৃতি ফোঁটার ব্যাস রয়েছে 2 মিলিমিটার, আধান রয়েছে কত 10 টু দি পাওয়ার -15 কুলম্ব। পৃষ্ঠতলে বিভব জিজ্ঞেস করেছে। আর এরকম যদি দুটো ফোঁটা পরস্পরের সঙ্গে যুক্ত হয় তাহলে বড় ফোঁটাটার বিভব কত হবে, এই প্রশ্নটা এই ক্ষেত্রে আছে। তো এই জাতীয় প্রশ্ন করার সময় সমাধান যখনই করবে তোমরা, তো প্রথমে যেহেতু বিভবের কথা জিজ্ঞেস করেছে সেই জন্য তোমাদের কাজ করতে হবে যে ব্যাস থেকে, প্রথম কাজ হবে তোমাদের ব্যাস থেকে বের করে নিতে হবে কি না, ব্যাস থেকে তোমাদেরকে বের করে নিতে হবে সবচেয়ে প্রথম ব্যাসার্ধ। অর্থাৎ এই প্রশ্নতে ব্যাস রয়েছে কত 2 মিলিমিটার, অর্থাৎ আর হবে 1 মিলিমিটার। তাহলে সেখান থেকে মিটারে কনভার্ট করে দিলাম। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আধানের মান দেওয়া রয়েছে, সেটা কত 10 টু দি পাওয়ার -15 কুলম্ব। তো আমরা ফার্স্ট পার্টে যাই। তো ফার্স্ট পার্টে যেটা তোমরা জানো, বিভবের রাশিমালা তড়িৎ বিভব অধ্যায় থেকে আমরা আলোচনা করেছি V = Q/4πε0r। সো এখান থেকে জাস্ট ভ্যালু পুট করা। আর 4πε0 মানে তোমরা জানোই, আর r হচ্ছে 10 টু দি পাওয়ার -3। তো এই ভ্যালুটা বসালে যেটা পেয়েছি সেটা হচ্ছে 9 * 10 টু দি পাওয়ার -3 ভোল্ট, অর্থাৎ 9 মিলিভোল্ট। সেকেন্ড পার্টে যেটা রয়েছে, দুটো এইরকম জলের ফোঁটাগুলো মিলে একটা বড় ফোঁটা তৈরি করছে। তাহলে বড় ফোঁটাটার আয়তন, তার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল R ধরি, সেগুলো তোমরা লিখবে পরীক্ষা লেখার সময়। তাহলে দুটো ছোট, তো ছোটটার ব্যাসার্ধ হচ্ছে স্মল r। তো এখান থেকে বুঝতেই পারছো ক্যাপিটাল R = পাওয়া যাচ্ছে কত, এইটা। এবারে জিজ্ঞেস করেছে কি না, এই বড় ফোঁটাটা কত হবে বিভব। তো একদম সহজভাবে যদি বলা হয়, সো V = কত পাওয়া যাবে, দুটো ফোঁটা, তাই আধান হচ্ছে 2Q বাই হচ্ছে 4πε0 ক্যাপিটাল R। তো এখান থেকে ভ্যালুগুলো রয়েছে তোমাদের কাছে, Q এর ভ্যালু রয়েছে না, 4πε0 এর ভ্যালু আমরা সব সময় 1/4πε0 এর ভ্যালু 9 * 10 টু দি পাওয়ার 9 বসাই, তাহলে সরাসরি করতে পারবো। আর এখানে r হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3 ইনটু স্মল r, অর্থাৎ 10 টু দি পাওয়ার -3। তো এইটা বসিয়ে পাওয়া যাচ্ছে, আমি সরাসরি মিলিভোল্টেই লিখছি, অর্থাৎ 14.33 ইনটু 10 টু দি পাওয়ার -3। তো 10 টু দি পাওয়ার -3 না লিখে মিলি লিখে দিচ্ছি, তো যাতে করে উত্তরের সঙ্গে যেন আমাদের মিল থাকে। আর নেক্সট আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই কোশ্চেন নাম্বার 2 এবং তারপরে 3। তো কোশ্চেন নাম্বার 2 একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আগে এন্ট্রান্সের কিছু এমসিকিউ তো রয়েছে এরকম প্রশ্ন, ইভেন কলেজ লেভেলেও প্রশ্নটা দেখা গেছে অনেক সময়। তো এইখানে এই যে কোশ্চেনটা রয়েছে, এইখানে মূল যে কনসেপশনটা প্রয়োজন সেখানে হচ্ছে এইখানে যেটা রয়েছে তথ্য, যে একটা সমান্তরাল পথ ধারক রয়েছে, তার মধ্যবর্তী যে যে স্থানে একটা ফলককে ঢোকানো হচ্ছে, অর্থাৎ আমরা এরকম একটা আছে কিছু, তো তার ইন বিটুইন কোন স্থানে, সাপোজ টোটালটা যদি b হয় তাহলে এইটুকু, অর্থাৎ x বেদ জুড়ে এখানে প্রশ্নে একটা বলা রয়েছে যে একটা অন্তরক পদার্থ, অর্থাৎ একটা পরাবিদ্যুৎকে প্রবেশ করানো হয়েছে। তো প্রবেশ করানোর ফল দেখা গেছে যে ফলটা হচ্ছে এরকম যে
একক ক্ষেত্রফলে যে ধারকত্ব সেটা কিন্তু আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে। তো দ্বিগুণ যদি হয়ে যায় তাহলে যাকে প্রবেশ করানো হয়েছে তা, যদি ধরো যাকে প্রবেশ করানো হয়েছে তার তো একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকবে, আর এর তো বুঝতেই পারছো k কত হবে, এর ক্ষেত্রে k 1 হবে, কারণ এটা বায়ু মাধ্যম নরমালি যেটা হয়ে থাকে। তো এবারে জিজ্ঞেস করছে যে প্রমাণ করে দেখাতে হবে যে k এর ভ্যালু 2x বাই 2x মাইনাস b। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেটাই হচ্ছে এখন কাজ আমাদের। তো সবচেয়ে প্রথম আমি এটাই বলবো যে আমরা নরমালি যখন বায়ু মাধ্যম থাকে, তো বায়ু মাধ্যম যখন থাকছে, অর্থাৎ যদি আমি এটাই ধরি যেহেতু এখানে কোনো অন্তরক নেই, তো এইটার জন্য আমি যদি C0 ধরি বায়ু মাধ্যম ধরে, তো এর ক্ষেত্রে আমাদের এপসাইলন 0 a কিংবা আলফা যেটা খুশি ধরতে পারো, আমরা আলফাও ধরেছি এও ধরেছি, যেটা খুশি ধরে যেতে পারে, কোনো অসুবিধা নেই। এইটা ছিল টোটাল অ্যাকচুয়ালি, মানে এইটা হচ্ছে গোটাটারই যখন অন্তরককে প্রবেশ করানো হয়। যেহেতু প্রশ্নে বলা রয়েছে যে অন্তিম ধারকত্ব প্রাথমিক ধারকত্ব দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে অন্তরক প্রবেশে পূর্বে, অন্তরক প্রবেশের আগে এই জিনিসটা ছিল। যখন অন্তরককে প্রবেশ করানো হবে তো স্বাভাবিকভাবে তখন একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে, তখন মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত যে থিওরিটা আমরা পড়েছিলাম সমান্তরাল বলতে, এটা আলাদা দুটো মিলে যেটা হবে, তো সেটা কত হবে না, সেটা হচ্ছে C ইকুয়ালস টু কত, এপসাইলন নট a আর তারপর d1 বাই k1 প্লাস d2 বাই k2। এটা ফর্মুলা ছিল, এইটা একটা জেনারেল ফর্মুলা, আমরা থিওরিতে আলোচনা করেছি, প্রুফও করেছিলাম মনে করে দেখো সমান্তরাল পাত ধারক পড়ানোর সময়। তো এখানে দুটো রয়েছে, যতগুলো এরকম পরপর থাকবে ততগুলো পরপর যোগ হয়ে যাবে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি না, উপরে যেরকম আছে ওরকম থাকলো। এইখানে সবচেয়ে প্রথম হচ্ছে d1, তো d1 মানে আমি প্রথমটা বলবো, d1 মানে কত x, এখানে থাকছে কত k1, তো k1 অর্থাৎ k1 মানে আমাদের হচ্ছে সেটা k, d2 মানে হচ্ছে বাকিটা, আর এটা কত আমরা 1 ধরতে পারি কারণ এখানে কোনো কিছু নেই, সেই জন্য আমরা এটাকে বায়ু মাধ্যম ধরছি, বায়ু মাধ্যমের জন্য এটাকে আমরা 1 লিখতে পারি। তো এবার বলেছে যে যে ধারকত্বটা হচ্ছে সেটা আগে যে ছিল তার দ্বিগুণ, তার মানে এটা যদি আমি ইকুয়েশন 1 আর এটা যদি ইকুয়েশন 2 বলি, তাহলে প্রশ্ন অনুসারে C হবে 2 into C0। তো এখান থেকে যদি আমরা মান বসাই এরকম আসছে, আর এদিকে থাকছে, বুঝতেই পারছো যে এই এপসাইলন 0 কেটে যাচ্ছে। সো সিম্পল ভাবে যদি আমি এখানে বলি তাহলে কত আসছে না x বাই k প্লাস d মাইনাস x, একটা 2 থাকছে, সেই 2টাকে আমি এদিকে নিয়ে যেতে পারি চাইলে, তাহলে d বাই 2। সো এখানে d কে আমি অন্যদিকে নিয়ে চলে যাওয়াই উচিত হবে, কারণ হচ্ছে d একদিকে থাকলে x এর দিকে নিয়ে যেতে পারি আমি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x বাই k মাইনাস x, আর এদিকে d বাই 2 মাইনাস d, অর্থাৎ এখান থেকে আসছে মাইনাস d বাই 2। এবারে যদি আমরা এখানে x এর কমনের কথা বলি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি না, এইখান থেকে x যদি আমি কমনও নিই আর যদি নাও না হয় তাহলে এদিকে d বাই 2 রয়েছে, তো x বাই k ইকুয়ালস টু x প্লাস
ডি বাই সরি মাইনাস আছে মাইনাস ডি বাই টু, আর এখান থেকে যদি আমি কে বের করি তাহলে কেটাকে এদিকে নিয়ে যাব, তাহলে কত আসছে 2x বাই 2x মাইনাস ডি। শুধু কেটাকে এদিকে নিয়ে গেলাম, একে এদিকে নিয়ে গেলাম। তাহলে দেখো যে প্রশ্নে যে প্রমাণ বলেছে সেই প্রমাণটা কিন্তু একদম হুবহু কিন্তু মিলে যাচ্ছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 3 তে আসবো। তো এটা একটু সমস্যা রয়েছে, অঙ্কটা অনেকেই বুঝতে এটা প্রবলেম হচ্ছে। তো কোশ্চেন নাম্বার 3 তে যেটা রয়েছে সেটা হচ্ছে একটু কনসেপচুয়াল ব্যাপার রয়েছে। তো এইখানে যা ডেটা রয়েছে সেটা হচ্ছে একটা সমান্তরাল ধারক রয়েছে, সেই প্লেটগুলোতে আমরা যা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে বলা রয়েছে সেটা যে পরস্পর থেকে টি দূরত্বে, আমরা আগে ডি ধরতাম থিওরিতে কিংবা অঙ্কগুলোতে, এখানে প্রথম থেকে বলা রয়েছে টি, এবং মধ্যবর্তী যে অঞ্চল রয়েছে সেখানে যে পরাবৈদ্যুতিক যে পদার্থকে রাখা আছে সেটা হচ্ছে কাঁচ। তো সেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 6। এবারে বলা হচ্ছে ধারকের উপর প্লেটকে খাড়াভাবে আরো টি দূরত্বে সরানো হয়েছে। তোমরা নিজের বইতে প্রশ্ন দেখো 179 পেজে। এবং ধারকের বিভব পার্থক্য এবং আধানের কিরূপ পরিবর্তন হবে যদি প্লেট দুটি ক্যাপিটাল ই তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে, আর ধারকটিকে আহিত করার পর উপরের প্লেটটিকে সরানোর সময় যদি ব্যাটারিটি বিচ্ছিন্ন থাকে। তাহলে প্রথমটা যেটা রয়েছে ব্যাটারি যুক্ত অবস্থায়, তখন তার তড়িৎচালক বল রয়েছে ক্যাপিটাল ই কিন্তু। আর দ্বিতীয় যেটা জিজ্ঞেস করা হয়েছে, যে অনুপাতটা যেটা জিজ্ঞেস করা হচ্ছে যে বিভব পার্থক্য এবং আধানের কিরূপ পরিবর্তন হবে, তার মানে এটা বুঝতেই পারছো তোমাদের একটা রেশিওর কথা চলে আসছে, এটা আধানের অনুপাত আর এটা হচ্ছে বিভব পার্থক্যের অনুপাত। তো সেইটা বলছে প্লেট সরানোর সময় যখন ব্যাটারিটা বিচ্ছিন্ন থাকবে। তো একই রকম উত্তর আসবে, শুধু রেসিপ্রোকাল হয়ে যাবে একটা আরেকটা। তো এটা আমরা কিভাবে করব? তো এটা করার জন্য সবচেয়ে প্রথমে বেশি ক্যালকুলেশনে না গিয়ে, যেহেতু টি বলেছে এই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী দূরত্ব, তো সবচেয়ে প্রথমে নরমালি যেটা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে যা হয়, তোমরা আলফার জায়গায় লিখতে পারো, সেই এক্সপ্রেশনটা লিখলাম, কে এর ভ্যালু দেওয়া রয়েছে সেটাকেও লিখলাম, এই অবধি কোনো চেঞ্জ হচ্ছে না। তো তোমাদের নিশ্চিত মনে আছে যে আধানের সঙ্গে যে বিভবের সম্পর্ক, তো আমি ভি লিখে এসেছি, বইতেও ছিল, এখানে ই লিখলাম, কারণ প্রশ্নে বলা রয়েছে যে তড়িৎচালক বলের কথা যেটা বলা রয়েছে আর সেটা ই বলেইছে মনে হয়, প্লেট দুটি ই তড়িৎচালক বল বিশিষ্ট, তাই ভি লিখছি না, ই লিখছি বইয়ের সঙ্গে প্রশ্নের সঙ্গে তাল মিলিয়ে রাখার জন্য। তাহলে Q1 সমান C1 ই হচ্ছে। সো এখান থেকে আমরা ইজিলি বলতে পারবো তাহলে Q1 সমান 6 এপসিলন নট আলফা বাই টি ইনটু ই। সো এখান থেকে সহজে আমি ইটা পেয়ে যাচ্ছি, কত না ই ইকুয়ালস টু আসছে টি বাই 6 আলফা, দেখতেই পাচ্ছ এখানে ভ্যালু রয়েছে এর, এপসিলন 0 ইনটু Q1, এইখান থেকে লিখতে পারলাম। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এটা যে পেলাম, একইভাবে আমি দ্বিতীয়টার কথায় যদি আসি, যেহেতু এখানে প্রশ্নে বলাই রয়েছে প্লেট দুটি মধ্যবর্তী অংশ একটা হয়েছে, তাহলে আমরা ধারকের উপরে প্লেটকে খাড়াভাবে আরো টি দূরত্ব সরানো হয়েছে বলছে। তো যেহেতু আরো টি দূরত্ব সরানো হয়েছে, তার মানে এখন একটা মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে ধারকের মধ্যবর্তী অঞ্চলে। তো তখন যে C2 এর ভ্যালু হওয়া উচিত Q2 বাই E হওয়া উচিত। তাহলে এক্সপ্রেশন যেটা হয় ধারকত্বে, এই যে এক্সপ্রেশনটা, তো সেই এক্সপ্রেশনটাই আমরা লিখবো। শুধুমাত্র ফারাকটা কি না, একটু আগে তোমরা দেখেছিলে D1 বাই K1 প্লাস D2 বাই K2। তো D1 বাই K1 যদি হয় তাহলে 2T মাইনাস T, এটা যে অঞ্চলটা বায়ু রয়েছে, আর বাকিটা তো বুঝতেই পারছো সেখানে কাঁচ রয়েছে, সেটা হচ্ছে 6। কি করে বুঝলাম না, প্রশ্নে দেখো বলা রয়েছে আরো টি দূরত্ব, তাহলে প্রথমে টি ছিল তারপরে আরো টি, তাহলে মোট হচ্ছে কত 2t, সেই জন্য 2t মাইনাস t করলাম। তো এখান থেকে আমরা C2, এবার C2 পাওয়া মানে এখান থেকে আমরা ইজিলি বলতে পারবো যে যেহেতু ব্যাটারিটা খোলা নেই, তার মানে ডেফিনেটলি আমাদের তার তড়িৎচালক বলের কোনো পরিবর্তন হচ্ছে না, যা ছিল তাই ব্যাটারির সঙ্গে যুক্ত রয়েছে।
তো এখান থেকে ই যেটা পাওয়া গেল সেটা হচ্ছে জাস্ট লসাগু করে নেবে, আমি লসাগু করে দেখেছি সেটাই লিখছি, তোমরা নিজেরাও করে মেলাতে পারো, ইনটু Q2। এইটা যদি ইকুয়েশন 1 আর এটা যদি ইকুয়েশন 2 আমি বলি, তো ডেফিনেটলি এটাকে 1 না বলে বরং এটাকে 1 বলে ভালো হয়, তাহলে ডিভাইড করতে সুবিধা হবে। তো জাস্ট ডিভাইড করলে ই কেটে যাচ্ছে, এপসিলন 0 আলফা কেটে যাচ্ছে, টি কেটে যাচ্ছে। তো কি পাওয়া যাচ্ছে না, ইকুয়েশন 1 কে 2 দিয়ে ডিভাইড করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে Q1 Q2 সমান 7:1। নেক্সট এটা জিজ্ঞেস করেছিল প্রশ্নে, যেটা সেকেন্ড পার্টে মনে হয় আছে, এটা তো ছিল ফার্স্ট পার্টে। তো সেটা বলছে যে তড়িৎচালক বল কিংবা যেটা বিভব পার্থক্য ব্যাটারি যখন খুলে দেওয়া হয়েছে তো তার অনুপাতের কথা জিজ্ঞেস করছে। তো এখানে যেটা আমি বলবো, যদি অনুপাতের কথা বলা হয়, তো প্রথমে তো কোনো পরিবর্তন হচ্ছে না, যা ছিল তাই থাকছে। তাহলে আমরা এরকম বলতে পারি যে C2 যেটা আমরা C1 C2 করে করেছিলাম, তো এইখানে আমরা যদি বলি C2 equals to Q1, তো প্রাথমিকভাবে যে আধান এখানে ছিল, কারণ হচ্ছে আমাদের এখানে প্রশ্নে যেটা দেখতে পাচ্ছি, ধারকটি আয়ত করার পর উপরের প্লেটটিকে সরানোর সময় ব্যাটারি বিচ্ছিন্ন থাকছে। তো ব্যাটারি যখন বিচ্ছিন্ন থাকছে তখন এই C2 এর এক্সপ্রেশনটা কি চেঞ্জ হবে না, আধান তো যা Q1 ছিল সেটাই থাকবে, আর তখন এই Q2 এর কথা আসছে না, তখন স্বাভাবিকভাবে তড়িৎ বিভব পার্থক্য সেম থাকছে না। তো এইখান থেকে এটাকে আমি E ড্যাশ বললাম, এটা E1 না E ড্যাশ। তাহলে E ড্যাশটা কত হবে, E ড্যাশটা হবে এই যে এক্সপ্রেশন আমরা এখনই পেয়েছিলাম এইটা, এরকমই থাকবে, শুধু চেঞ্জেস কি হবে না 6 এপসিলন 0 আলফা ইনটু Q1, কারণ Q2 এর কথা আসবে না কারণ ব্যাটারি তো নেই, সেজন্য প্রথমে যে আধান ছিল সেটাকেই ধরতে হবে আমাকে, তো সেখানে Q1 ই থাকে। তো এটা একটা ইকুয়েশন নাম্বার আমরা বলতে পারি। তাহলে এই যে ইকুয়েশন ছিল, ইকুয়েশন 1 এবং 3, একে যদি আমরা তুলনা করি কিংবা ডিভাইড যদি করি, তাহলে E is to E ড্যাশ, তাহলে কি পাওয়া যাবে না, আগেটা যেরকম 7:1 পাওয়া গেছে, এটা পাওয়া যাচ্ছে 1:7। তোমরা দেখো উত্তরটা কিন্তু সেইটাই রয়েছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 4 এর দিকে যাব, এটাও অনেকটা আগের মতোই প্রশ্ন রয়েছে। তো এইখানে যা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে ধারকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, যে একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা ফলক রয়েছে, একটা সমান্তরাল উৎপাদক, তার ক্ষেত্রফল সমান, বেদ হচ্ছে 3/4 আর ডি হচ্ছে টোটাল ব্যবধান, তার মধ্যে যে ফলকটা রয়েছে পরাবৈদ্যুতিক ফলক সেটা হচ্ছে 3/4, তাহলে বাকিটা বের করতে পারবো আমরা ডি মাইনাস ওটা করে। তো এবার বলছে ধারকত্বের কি পরিবর্তন হবে, এটা অনেকটা সহজ অঙ্ক, কারণ হচ্ছে আমরা যে ফর্মুলা দিয়ে অঙ্ক এখানে দুবার করলাম বলতে গেলে দুটো, তো এই ফর্মুলা দিয়েই আমাদের অঙ্কটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, 2-3 লাইনেই হয়ে যাবে। তো কি করা যাবে না, এই এক্সপ্রেশনটাকে আমরা তুলে ধরবো যে C ইকুয়ালস টু, আমরা যেটা দেখেছি C ইকুয়ালস টু মিশ্র পরাবৈদ্যুতিক কিংবা মিশ্র পরাবৈদ্যুতিক যে কম্বিনেশন ছিল, মিশ্র পরাবৈদ্যুত যুক্ত সমান্তরাল পাঁচ ধারকের যে থিওরি পড়েছিলাম সেটারই সাহায্য নেব। তো সবচেয়ে প্রথম আমরা এই এক্সপ্রেশনকে যদি একটু সাহায্য নিই, উপরে তো কোনো আমাদের চেঞ্জেসের কোনো প্রয়োজনই নেই। তো একটা কথা মাথায় রাখতে হবে, প্রাথমিকভাবে কি ছিল না, প্রাথমিকভাবে যেটা ছিল যদি আমি তাকে CI ধরি, সেটা কিন্তু এইটাই ছিল, তখন তো কোনো কিছু প্রবেশ করানো হয়নি, এটা হয়েছে এখন প্রবেশ করানোর ফলে। তো C equals to epsilon 0 A by d1 by k1 plus d2 by k2। তো এই যে d1 by k1 যেটা রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রথমে যদি আসা হয়, তো এই d1 টা অ্যাকচুয়ালি কত না d minus 3/4 d, কারণ হচ্ছে টোটালটা d ছিল তার থেকে বাদ দিতে হবে। এইটা আবার কত হবে না, এটা যদি আমরা বলি যে এই ক্ষেত্রে কি আছে, পরাবিদ্যুৎ নেই, পরাবিদ্যুৎ তো আছে 3/4 d অঞ্চল জুড়ে, তো এখানে থাকবে কি বাই, পরেরটা কত হবে d/4 বাই
কে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের কে এর কোনো মানদণ্ড কিছু দেওয়া নেই, তাহলে আমরা এটাকে একটু অন্যভাবে সাজিয়ে নেব। এখান থেকে জাস্ট লসাগু করে নিলাম, করে এখানে দেখো ডি টাও একটা কমন পাওয়া যাচ্ছে, তো সেই ডি টাকেও আমি এখানে রেখে নিলাম। তো এইখানে যদি আমরা একটু তাকাই তাহলে কি আসছে না 1 বাই, এখানে দেখো 1 বাই 4 একটা কে আসছে, প্লাস এখানে কত না 1 বাই 4। তো এই যে এক্সপ্রেশনটা আমরা এখানে পাচ্ছি, তো এইখানে এটা আমরা লক্ষ্য করে দেখছি, তো একটা ছোট্ট একটা মিস্টেক হচ্ছে, কারণ ডি মাইনাস একটা, ও সরি, একটা ছোট্ট মিস্টেক হয়েছে, এক্সপ্রেশনটা ভুল লেখা হয়েছে এখানটা। কারণ ডি বাই 4 অঞ্চল, আমি একবার দেখে নিই, 3/4 ডি সম্ভবত ছিল, আমার ডেটা দেখতে ভুল হয়েছে, 3/4 ডি ছিল, তো এটা ছিল 3 ছিল। তো 3 থাকা মানে বুঝতে পারছো এখানে আসবে কত 3। তো এর এলসিএম করলে কত আসছে, এরকম একটা এক্সপ্রেশন কিন্তু আসছে। আর একটা কিন্তু কে ছিল, কেটা আমরা লেখা হয়নি মনে হয়, হ্যাঁ এইখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, তো এইখানে আমরা এটাকে অ্যাজ ইট ইজ, আর এটা না লিখে যেহেতু এখানে কে ছিল, এটাকে আমরা এইভাবে লিখব 4 কে, কারণ 4টা তো দুজনের ক্ষেত্রেই থাকছে আর কে থাকছে, তো এখানে একটা 4 কে, তো সেই কেটা এখানে উপরে উঠে যাবে। তাহলে এইটা ছিল প্রাথমিক ধারকত্ব, তার কত গুণ বৃদ্ধি পাচ্ছে না এই টার্ম দিয়ে গুণ হয়ে যাচ্ছে 4k বাই 3 প্লাস k। তো ওটাই দেখো উত্তরে বলা রয়েছে যে প্রাথমিক ধারকত্ব ইনটু 4k বাই 3 প্লাস k। তোমরা একটু পরপর করে সাজিয়ে লিখে নেবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5। তো এটা তুলনামূলকভাবে তোমাদের জন্য সহজ, কারণ এখানে ধারকের সমবায় নিয়ে অঙ্ক রয়েছে। এখানে সবচেয়ে 5 এর দাগে যেটা প্রথম অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড 5 মাইক্রোফ্যারাড রয়েছে শ্রেণী সমবায়, 10 ভোল্ট সাপ্লাই রয়েছে ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে ধারকগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তখন ধারক দুটিতে যে আধানের পরিমাণ পরিবর্তন হচ্ছে সেইটা জিজ্ঞেস করেছে। তো এটাকে তোমরা এক একটা ধরে C1 C2 নাম দিয়ে এরকম করে বের করবে, আমি সরাসরি করছি। তো সবচেয়ে প্রথমে কি বলেছে না শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। তো শ্রেণী সমবায়ে যুক্ত করা মানে তোমরা জানো তুল্য ধারক 5/6 মাইক্রোফ্যারাড, এটা প্রথম পাওয়া গেল। তার আধান কত হবে CS ইনটু V, CS মানে S ফর সিরিজ। তো CS এর মান কত 5/6 মাইক্রোফ্যারাড ছিল, তাই 10⁻⁻6 দিয়ে গুণ হবে। আর V কত 10 ভোল্ট। সো এখান থেকে পাওয়া গেল এটা 25/3 মাইক্রোকুলম। যখন ব্যাটারি থেকে খুলে সমান্তরাল সমবায়ে করে দেওয়া হবে তখন কত আসবে 6 মাইক্রোফ্যারাড হয়ে যাচ্ছে তখন। তো তখন V কত হবে না আধান স্বাভাবিকভাবে তার কাছে একটা ছিল যেটা আমরা প্রথমে কানেক্ট করে তাকে দিয়েছিলাম, তাহলে 25/3 এটি অবশ্যই এটা মাইক্রো, আর এটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম পাওয়া যাচ্ছে। তো এটা কত না Q বাই CP যেহেতু এখানে থাকছে, তো এখানে আমরা যেটা ভ্যালুটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে Q ছিল 25/3/6, তাহলে অত একটা ভোল্ট পাওয়া গেছে, সেটা তোমরা দেখে নেবে এটা ফ্র্যাকশনে কত আসছে। নেক্সট যেটা এখানে বলছে যে 1 মাইক্রোফ্যারাড তাতে সঞ্চিত আধানের পরিমাণ কত হবে। তো এখানে যদি আমরা দেখে নিই সম্ভবত 1.39 ভোল্ট আসছে, তোমরা একবার মিলিয়ে নেবে। এবারে বলছে সঞ্চিত আধান, তাহলে
1 মাইক্রোফ্যারাডে সঞ্চিত আধান, আরেকটা রয়েছে কত 5 মাইক্রোফ্যারাডে। তো একদমই সহজ, ফর্মুলা জানো Q সমান CV। তো এখানে V তো পেয়েই গেছো, তো 1 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে এটা হবে, এটা গুণ করে নেবে, আর 5 এর ক্ষেত্রে স্বাভাবিক যা বেরোবে, তো আমি করেও দেখেছি, তো এটা তো বুঝতেই পারছো 1.39 মাইক্রোকুলম, তো এর ক্ষেত্রে পেয়েছি 6.95 মাইক্রোকুলম। তো যেহেতু উত্তর কুলম্বে রয়েছে, তোমরা মাইক্রো না লিখে 10⁻⁻6 গুণ আকারে ছেড়ে দেবে। নেক্সট হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 6 এবং 7 এর দিকে যাব। তো কোশ্চেন নাম্বার 6 7 এর প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখো। তো এখানে কি কি তথ্য দেওয়া রয়েছে সেটা একটু তোমাদের ভালো করে দেখতে হবে। তো কোশ্চেন নাম্বার 6 এর কথায় যদি আসা হয়, তো এখানে দুটো ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। তো দুটো পার্টে রয়েছে, যে দুটো ধারকত্বর মান দেওয়া রয়েছে, সাপ্লাই রয়েছে ব্যাটারি 12 ভোল্ট। তো ধারক দুটোকে সংযুক্ত রেখে বিভব পার্থক্য কি হবে যখন প্রথমটা ধনাত্মক পাতের সঙ্গে দ্বিতীয়টা ধনাত্মক পাতকে যুক্ত করা হবে, যেটা নরমালি করা হয় ধারকের সমবায়ের ক্ষেত্রে। কিন্তু সেকেন্ডটা খুব ইন্টারেস্টিং, যেহেতু পরীক্ষাতে এরকম প্রশ্ন এমসিকিউ আকারে এন্ট্রান্সে থাকতে পারে, যে এ ধনাত্মক প্রান্তের সঙ্গে বি যখন ঋণাত্মক প্রান্তকে যুক্ত করা হবে, তখন কিন্তু কি ঘটনা ঘটবে সেইটা কিন্তু প্রশ্নতে জিজ্ঞেস করা হয়েছে। তো সেইটাই আমাদের এখন বোঝাতে হবে। এর জন্য সবচেয়ে প্রথম যে পার্টটা, একটু ক্যালকুলেশন পার্ট রয়েছে, আমি ক্যালকুলেশন করে রেখেছি, তোমরা ক্যালকুলেশন মিলিয়ে নেবে। তো সবচেয়ে প্রথম হচ্ছে এই C1 তার মান রয়েছে, আমি তথ্যগুলো দেখো তোমাদের বইতে প্রশ্নতে রয়েছে, C2 এর মান দেওয়া রয়েছে, আর সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। তো আমি সবচেয়ে প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে আধানের মানটা বের করে নিচ্ছি। তো এখানে মানগুলো রয়েছে, তোমরা জাস্ট করে নেবে, নাহলে অনেকটা সময় লেগে যাবে। তো এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, দেখেই বুঝতে পারছো, 12 মাইক্রোকুলম, আর এটা পাওয়া যাচ্ছে 24 মাইক্রোকুলম। জাস্ট শুধু গুণ করা, আর কিছু নেই। মাইক্রো কেন না, মাইক্রো ছিল এখানে 10⁻⁻6, ওই জন্য। এবারে কি সবচেয়ে ফার্স্ট যে পার্টটা রয়েছে, পজিটিভের সঙ্গে পজিটিভ যুক্ত করা, তো সেটা ডেফিনেটলি যেটা সমবায়ের ক্ষেত্রে হয়ে থাকে, আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রেও দেখেছি, আর পরপর যখন যুক্ত করা হচ্ছে তখন স্বাভাবিকভাবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রেও আমরা দেখেছি, কারণ শ্রেণীর ক্ষেত্রে তো আধান একই থাকে। তো Q = Q1 + Q2, তো এই মানগুলো রয়েছে আমাদের কাছে, 12 + 24, সো 36 মাইক্রোকুলম। এটা কেন বের করলাম না, আমাদের বিভবের পরিবর্তনের কথা বলা হচ্ছে। তো সমান্তরাল সমবায় তোমরা জানো, যেহেতু এখানে আধান বন্টন হচ্ছে, সেই জন্য সেটা সমান্তরাল সমবায়, না সেই সময় হলে তো আধান বন্টন হবে না। তো এই ক্ষেত্রে বিভব যেহেতু একই থাকে, তাহলে আমরা এটা বলতে পারি। তো এখান থেকে বিভব যদি আমি বের করি, তো এটা হচ্ছে 36 মাইক্রোকুলম, আর C1 + C2 করে যেটা পাওয়া যাচ্ছে 3 মাইক্রোফ্যারাড। সো অবভিয়াসলি এখানে 12 ভোল্ট পেলাম। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন আমরা পজিটিভের সঙ্গে নেগেটিভকে যুক্ত করব, তখন ঘটনাটা কি ঘটবে না, তখন কিন্তু প্লাস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না, যেহেতু পজিটিভের সঙ্গে নেগেটিভ যুক্ত করা আছে। তো তখন হবে Q2 - Q1, অর্থাৎ 24 - 12, সো 12 মাইক্রোকুলম। তো এবার 12 মাইক্রোকুলম পেয়ে তো গেলাম, কিন্তু আমাদের তো বিভবের প্রয়োজন। তো এখানে স্বাভাবিকভাবে Q/C হবে। তো Q হচ্ছে 12 মাইক্রোকুলম, আর C কত আমরা যোগ করেছিলাম, সেটা হচ্ছে 3, তাহলে পাওয়া গেল 4 ভোল্ট। এই অঙ্কটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক, আমাদের এন্ট্রান্স থেকে শুরু করে সব জায়গাতেই লাগতে পারে। তো এটা একটু তোমাদেরকে ভালো করে এটা করতে হবে। তো এটা ছিল কোশ্চেন নাম্বার 6। এবারে কোশ্চেন নাম্বার 7 এ চলে এসো। কোশ্চেন নাম্বার 7 এ প্রশ্নটা একটু অন্যরকম রয়েছে। তো এখানে এরকম অঙ্ক আমরা সেট 1 এ করেছি, যেখানে বর্তনী চিহ্ন থাকে আর সেখান থেকে তুল্য ধারকত্ব বের করতে হয়। তো সেই জন্য কোশ্চেন নাম্বার 7 এ আমাদের যা করতে হবে সেটা হচ্ছে, যে বর্তনী থাকছে সেই বর্তনীটাকে এইখানে ড্র করতে হবে। ড্র করার পর প্রথমে বর্তনীটা ড্র করে নেবো আমরা। এবার বলেছি যে এখানে না তুল্য ধারকত্ব নির্ণয় করতে। তো
প্রথমে আমরা বর্তনীটা নির্ণয় করব, যেরকম রয়েছে সেখান থেকে কিভাবে তুল্য ধারকত্ব বের করা যায়। যেরকম বইতে বর্তনী রয়েছে তোমরা খাতায় ওই রকমই বর্তনী নিতে। নাম PQ রয়েছে টার্মিনালে। তো এরকম অঙ্ক আমরা সেট 1 এ করেছি অনেকগুলো, তো তবুও আলোচনা করতে হবে। আবার এখানে একটা রয়েছে, এদের নামকরণ করে দিলে সুবিধা হবে বলতে যে কোনটা কার সঙ্গে কি সমবায় রয়েছে, কারণ অনেকগুলো যেহেতু ধারক রয়েছে। তো সেই জন্য আমি কি করেছি, পর পর এরকম নামকরণ করে দিয়েছি যাতে করে বলতে সুবিধা হয়। এরকম যতগুলো রয়েছে সি, অর্থাৎ যতগুলো ধারক রয়েছে বর্তনীতে, প্রত্যেকটা ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। তার মানে সবার মান একই, তাহলে ক্যালকুলেশন করতে একটু হলেও সুবিধা হবে। তো সবচেয়ে প্রথমে বলি, বাম দিকে তিনজনের কথা যদি আসি, ডান দিকে সরি C5 C6 C7, তো তারা কি সমবায় রয়েছে বুঝতেই পারছো, তারা রয়েছে শ্রেণী সমবায়। আমি অর্থাৎ এই তিনজনের কথা বলছি, অর্থাৎ C5 C6 ও C7 কি সমবায় থাকছে না শ্রেণী সমবায় থাকছে। তো শ্রেণী সমবায় থাকা মানে বুঝতেই পারছো, তো তুল্য ধারকত্বের মান আমরা ইজিলি বের করে নিতে পারবো। সেটা কত না, যদি আমি C নাম দিই এই ক্ষেত্রে তুল্য ধারকত্ব, তো শ্রেণীতে থাকে তাহলে মান কমবে, তাহলে কত হবে 1/3 মাইক্রোফ্যারাড। কারণ কি 1/1 + 1/1 + 1/1 সমান 1/c ড্যাশ। তো সেখান থেকে C কিংবা C ড্যাশ যা বলি, আমি যদি C ও বলি, তো C হচ্ছে 1/3 মাইক্রোফ্যারাড। তো যেটা পাওয়া গেল সেটা C3 এর সঙ্গে কি সমবায়, সমান্তরাল সমবায়। তাহলে C ও C3 সমান্তরাল, তাহলে তুল্য কত হবে C + C3। তাহলে C + C3 মানে কত, 1/3 যুক্ত 1, তার মানে কারণ প্রত্যেকের মান 1 মাইক্রোফ্যারাড রয়েছে। তো যেটা পাওয়া গেল C ড্যাশ, সেই C ড্যাশ C2 C4, অর্থাৎ C ড্যাশ C2 C4 এরা কি সমবায় আছে না, স্বাভাবিক দেখতেই পাচ্ছি আমরা শ্রেণীতে। তো শ্রেণীতে থাকলে তাদের যদি তুল্য রোধ আমি C ডবল ড্যাশ ধরি, তাহলে সেটা কত হবে না বুঝতেই পারছো, একটা থাকছে কত 4/3, অর্থাৎ আমি এইভাবে লিখলে মনে হয় সুবিধা হবে। একটা হচ্ছে 1/4/3, আটা এইগুলো থাকছে, ঠিক আছে। তাহলে কত আসছে 3/4 + 2, তার মানে 11/4 হচ্ছে 1/c ডবল ড্যাশ। তাহলে c ডবল ড্যাশ হচ্ছে 4/11 মাইক্রোফ্যারাড। তো 4/11 মাইক্রোফ্যারাড যেটা পাওয়া গেল, অর্থাৎ c ডবল ড্যাশ, অর্থাৎ এইগুলো সব করার পর সে আবার C1 এর সঙ্গে কেমন আছে না, c ডবল ড্যাশ ও C1 আবার সমান্তরাল। এটা বের করলেই PQ এর মধ্যে পেয়ে যাব। তার মানে কত C ট্রিপল ড্যাশ যদি নাম দিই আমি, তাহলে কত হবে না C1 + 4/11 অবশ্যই মাইক্রোফ্যারাড। তাহলে কত 1 যুক্ত 4/11, তার মানে 15/11 মাইক্রোফ্যারাড। তো এটা হচ্ছে কত 15/11, সো 1.36 মাইক্রোফ্যারাড। তো উত্তরে দেখো 1.36 মাইক্রোফ্যারাড কিন্তু রয়েছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 8 এবং 9 এর দিকে যাব। দুটো খুব একটা সমস্যা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দুটো প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখো, তো সেইখানে কি রয়েছে না, প্রথমটায় যেটা রয়েছে 8 এর দাগে যে প্রশ্নটা, সেখানে দুটো ধারকত্ব রয়েছে, সেই দুটো ধারক রয়েছে, তাদের ধারকত্বের মান দেওয়া রয়েছে, তাদেরকে 100 বিভব সঙ্গে যুক্ত করা রয়েছে, এবং সমবায়ের মোট আধান, প্রত্যেকটা ধারকের আধান, প্রত্যেকটা ধারকের দু প্রান্তে বিভব পার্থক্য। তো শ্রেণীতে যুক্ত করা রয়েছে, সেই জন্য আমাদের সার্কিটটাও সেই রকমই আঁকতে হবে।
তো দুটো শ্রেণীতে এঁকে নিই, C1 C2 নাম দিয়ে দেবো আর দুই প্রান্তকে আমরা AB নাম দিয়ে দেবো, C1 C2 AB। তো এদের যে সাপ্লাইটা সেটা কত রয়েছে না 100 ভোল্ট, সেটা প্রশ্নে বলাই রয়েছে। আর C1 কত না 2 মাইক্রোফ্যারাড, আর এইটা হচ্ছে আমাদের 8 মাইক্রোফ্যারাড। তো এখান থেকে আমরা শ্রেণীতে যেহেতু রয়েছে তো তুল্য ধারকত্বের মান আমরা ইজিলি বের করে নেব। এটা হলো প্রথম কাজ। আধান তোমরা নিজেরাই বের করে নেবে। মোট আধান যেহেতু বলেছে Q সমান CV, সো 1.6 ইনটু 100 মাইক্রোফ্যারাড রয়েছে 10 টু দি পাওয়ার -6, আমি লিখলাম না, তার মানে সরাসরি উত্তরটা মাইক্রো কুলম্বে চলে আসছে। তাহলে এখান থেকে আমাদের মাইক্রো কুলম্বে লিখতে পারি। এবারে যদি তোমরা রাখতে চাও যেহেতু কুলম্বে আছে উত্তর, তাহলে এরকম করবে, কোনো অসুবিধা নেই। নেক্সট কাজ হচ্ছে কি বলেছে যে শ্রেণী সমবায় যেহেতু, তার মানে বুঝতেই পারছো আধানে তো কোনো পরিবর্তন হচ্ছে না, সেম আধান থাকছে। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নতে সম্ভবত বিভবের কথাটাও জিজ্ঞেস করেছে, কারণ আধান তো একই থাকবে শ্রেণী সমবায় থাকছে যেহেতু, তাহলে C1 এও যা আধান থাকবে C2 তেও তাই থাকবে, তো সেটা তোমরা লিখে নেবে পরপর। কিন্তু বিভবের কথাও জিজ্ঞেস করেছে, তো বিভব তো একই থাকবে না, শ্রেণীতে যেহেতু রয়েছে আলাদা আলাদা হবে। তো প্রথমটার বিভব কত হবে? একদম সহজ, Q1/C1। তো আমি Q1 মানে Qটাই, কারণ আধান তো একই, তাহলে 1.6 10 টু দি পাওয়ার -4 বাই কত ছিল 2 মাইক্রোফ্যারাড। তো 2 ইনটু 10 টু দি পাওয়ার -6, এটা ক্যালকুলেশন করে নেবে। আমি পেয়েছি যেটা সেটা বলি, সেটা হচ্ছে 80 ভোল্ট। আর V2 হবে Q2/C2, তো সেটা হচ্ছে কত 1.6 10 টু দি পাওয়ার -4 বাই C2, তো C2 টা হচ্ছে কত 8 মাইক্রোফ্যারাড। তো 8 ইনটু 10 টু দি পাওয়ার -6, তো মান বসালে পাওয়া যাচ্ছে কত 20 ভোল্ট। তো উত্তরে দেখো 5 কিন্তু রয়েছে। কিন্তু 9 দাগের প্রশ্ন এটা রয়েছে, এটা সমান্তরাল সমবায়ের কথা বলা রয়েছে, তো ওই জন্য অ্যাপ্রোচটা একটু চেঞ্জ করতে হবে। তোমরা 9 দাগের প্রশ্নটা পড়ো, ততক্ষণ আমি এই দিকের বোর্ডটা মুছে নিই। তো আগেরটা যেরকম শ্রেণী ছিল, এটা হচ্ছে সমান্তরাল, তো আমাদের সেইভাবে নিউমেরিক্যালসটা করতে হবে। তো নিউমেরিক্যালটা করার সময় যেটা যেহেতু সমান্তরাল কথাটা আসছে এখানে, তো আমরা ওই জন্য প্রথমে আমরা আধানটা বের করে নেব। C এর মান দেওয়া রয়েছে কত না 20 মাইক্রোফ্যারাড, আর V 2 ভোল্ট রয়েছে। ও 20 ভোল্ট রয়েছে, সরি 20 ভোল্ট রয়েছে, আর এটা রয়েছে 2 মাইক্রোফ্যারাড। 2 মাইক্রোফ্যারাড, আর এটা রয়েছে কত 20 ভোল্ট। সো এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 4 ইনটু 10 টু দি পাওয়ার -5 কুলম্ব। নেক্সট কি না, নেক্সট হচ্ছে আমরা এইখান থেকে সমান্তরাল সমবায়ের কথা বলা হয়েছে, তো তুল্য ধারকত্বের মান এখান থেকে পেয়ে যাব 2 + 3 অর্থাৎ 5 মাইক্রোফ্যারাড। তো স্বাভাবিকভাবে এখান থেকে আমরা ভোল্টেজটাও পেয়ে যাব, কারণ Q রয়েছে আর এটাও পেয়ে গেছি। সো 4 ইনটু 10 টু দি পাওয়ার -5 বাই 5 ইনটু 10 টু দি পাওয়ার -6। তো এখান থেকে যেটা V পেয়েছি সেটা হচ্ছে কত না 8 ভোল্ট। নেক্সট কি বলেছে না, দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলছে যে প্রত্যেকটা সম্ভবত আধানের কথা জিজ্ঞেস করেছে, ধারক দুটিতে আধানের পরিমাণ কত হবে। তাহলে আধানের পরিমাণ যদি বলা হয়, তাহলে 2 মাইক্রোফ্যারাড ধারকে আধানের পরিমাণ, তোমরা তো আরো অনেক কিছু যত রয়েছে সব লিখে লিখে পড়বে, যেরকম বইতে উদাহরণগুলোতে দেখেছো কিংবা তথ্য যেগুলো দেওয়া রয়েছে। তো সেই আধানের পরিমাণ কত হবে
ফর্মুলা কি হয়, Q1 equals to C1 into V, আর আরেকটা সম্ভবত রয়েছে কত 3 মাইক্রোফ্যারাড রয়েছে, সেটা হবে C2V। তো C1 এর মান আমাদের কাছে রয়েছে 2 into 10 to the power minus 6 8, এটা গুণ করবে, আর C2 রয়েছে আমাদের কাছে মান কত 3 into 10 to the power minus 6 into 8। এই জাস্ট দুটোকে গুণ করে দিতে পারলেই আমাদের কিন্তু উত্তর বেরিয়ে যাবে। সেটা হচ্ছে কত, প্রথমটা হচ্ছে 16 মাইক্রোকুলম আর এটা হচ্ছে 24 মাইক্রোকুলম। লাস্ট দুটো প্রশ্ন এই ভিডিওতে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10 এবং 11। সেখানে দেখবে তোমরা প্রথম যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 10, সেখানে 2 পিকোফ্যারাডের একটা ধারকের বিভবের কথা বলা রয়েছে, আর বাকি তথ্যগুলো রয়েছে অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করা হয়েছে, ধারকত্ব আধানের পরিমাণ জিজ্ঞেস করা হয়েছে। তো এই অঙ্কটা করার সময় যেটা তোমরা মাথায় রাখবে, যেহেতু আধানের মান এখানে দেওয়া রয়েছে, তো এখানে কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যেটা প্রথমটা 2 পিকোফ্যারাড থাকলেও যে অনাহিত ধারক রয়েছে তার ধারকত্ব কিন্তু জিজ্ঞেস করেছে। তাহলে প্রথমটাকে যদি আমি নাম দিই 2 C1 আর তার লিখব অত পিকোফ্যারাড 2 into 10 to the power minus 12। এবারে সাপ্লাই কত 100 ভোল্ট। দ্বিতীয়টা যেহেতু অনাহিত সেই জন্য আমি এটাকে 0 ভোল্ট লিখে রাখলাম, কারণ তাকে চার্জ করা হয়নি, তো সেই জন্য তার বিভব কত হবে, 0 হবে। আর কি না, এখানে প্রশ্নে বলা রয়েছে যে তাদের সাধারণ বিভব হচ্ছে 8 ভোল্ট, তার মানে শুধু ভি যেটা সেটা হচ্ছে 8 ভোল্ট, যেটা প্যারালাল কম্বিনেশন করার পর এটা সমবিভবে চলে আসে তারা, তো সেটা হচ্ছে 8 ভোল্ট। তো তোমরা ভালো করেই জানো আমরা সাধারণ বিভবের যে ফর্মুলাটা আমরা ইউজ করি, যেটা আমরা প্রমাণও করেছি থিওরি করার সময়, সেটা এটাই ছিল। তো এই ফর্মুলাতে যদি আমরা মানগুলো বসাই, তো ভি এর মান যেহেতু প্রশ্নে তারা দিয়েছে 8 ভোল্ট, আর C1 তো বুঝতেই পারছো 2 থাকছে, তো 2 into 10 to the power minus 12, আর V1 হচ্ছে 100। C2 কে আমি আপাতত C2 ই নাম থাকছে, সেটা দরকার নেই, তো C2 ই থাকুক, C2 into 0 by 2 into 10 to the power minus 12 plus C2। তো দেখো এটা তো এমনি শূন্য হয়ে যাচ্ছে, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করতে হবে, C2 বের করতে হবে। তাহলে এখানে বসিয়ে যেটা C2 টা পেলাম, তোমরা জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে বের করে নেবে। সেটা কত পেয়েছি, 23 into 10 to the power minus 12 ফ্যারাড। তো এটাকে আমরা পিকোফ্যারাডে লিখতে পারি, যেহেতু আমাদের বইতে উত্তর মানে পিকোফ্যারাড রয়েছে -12, তার মানে এটাকে পরের লাইনে তোমরা পিকোফ্যারাড লিখে নেবে। তো এটা হয়ে গেল, পিটা কিন্তু ছোটই লিখবে। এর সাথে জিজ্ঞেস করেছে কি না আধানের পরিমাণের কথা জিজ্ঞেস করেছে, তো তোমরা কাজ করবে আধানের পরিমাণ বের করতে হলে ভি লাগবে, তাহলে ভিটা আগে বের করে নিতে হবে। অর্থাৎ এই ফর্মুলাতে মান বসিয়ে, তো এখানে v2 তো 0, এইখানে যা ছিল এই রাশিমালাতে তোমরা একটু মাথায় রাখো, মানে নিউ ভিডিওটা লেন্দি হয়ে গেছে। এই রাশিমালা থেকে তোমরা C2 টা পেলে, C2 এর ওই মানটা নিয়ে এখানে বসাবে। এবার তোমরা তো ভাববে যে স্যার এখানে তো 8 ভোল্ট আমাদের এইখানে কিন্তু মান তো আছে, তো তাতেও তোমরা কাজ করতে পারো, সেটাও কোনো অসুবিধা নেই, তো সেটাও করা যেতে পারে। তাহলে কাজ করা যায়, 8 ভোল্ট মান তো এমনিও রয়েছে, v এর মান তো 8 ভোল্ট অঙ্কে দেওয়াই ছিল। তাহলে আমরা কাজ করি, Q1 equals to C1 into V, আর Q2 equals to C2 into V, তার মানে 2 into 8 অত মাইক্রোকুলম, সো 16 পিকোফ্যারাড ছিল, সরি মাইক্রোকুলম তাহলে হবে না, -12, তাহলে -12 লিখতে হবে, কারণ মাইক্রোতে যাওয়া ছিল না। আর C2 কত ছিল না, সেটা হচ্ছে 23 পিকোফ্যারাড, তো 23 into 8, তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা যদি আমরা তাহলে 184 সম্ভবত, তোমরা একবার মিলিয়ে নেবে, আমি আগে করে দেখিনি। তো 184 into 10 to the power minus 12 করো, তো এখান থেকে আধানগুলো যা থাকবে সেগুলো এর সঙ্গে মিলিয়ে নেবে। লাস্ট যে নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার
11। তো এইখানে একটা ডায়াগ্রাম রয়েছে, তো বর্তনী রয়েছে, বিভব পতনও জিজ্ঞেস করেছে, তারপরে ধারকগুলোতে আধানের পরিমাণটাও কিন্তু জিজ্ঞেস করেছে। তো এইটা করার সময় যেটা মাথায় রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে আগে তো অবশ্যই বর্তনীটা করতে হবে তোমাদের। এইটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, এইখানে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে সি এর মানটা কিন্তু দেওয়া নেই, তো সি এর মানটা আমাদের বের করতেই হবে। তিনটে পার্টে প্রশ্ন রয়েছে। তো প্রথম হচ্ছে তুল্য ধারকত্ব কত রয়েছে, যা দেখলাম 4। তাহলে শ্রেণী সমবায় রয়েছে, তো তুল্য ধারকত্বের মান দেওয়া রয়েছে, সেটা কত 4 মিন্স 1/c অর্থাৎ 1/4। 1/, ওই জন্য লিখছি না সেটা। তাহলে এখান থেকে c, তো c পেয়েছি কত 5 মাইক্রোফ্যারাড। জাস্ট লসাগু করে বের করুন। প্রত্যেকটা ধারকে আধানের কথা জিজ্ঞেস করেছে, তো শ্রেণী সমবায় মানে আধান একই থাকবে, c ড্যাশ ইনটু v। এবার c ড্যাশটা কত, তো c ড্যাশটা হচ্ছে তুল্য ধারকত্ব, অর্থাৎ এই যে মানটা, এটাকে আমি কাজ করি cs নাম দিয়ে দিই, তাহলে এইটা হচ্ছে সেটা cs তুল্য ধারকত্ব। কারণ শ্রেণী সমবায়তে রয়েছে তুল্য ধারকত্ব নিতে হবে আমাদের, যাতে করে আধানটা ইউনিফর্ম থাকে, এটাতেও যা থাকবে এখানেও তাই থাকবে। তো এখানে মান বসিয়েছি, তো পাওয়া যাচ্ছে কত 48 মাইক্রোকুলম অর্থাৎ 10⁻⁻6। তাহলে প্রথমটা যেহেতু বিভব পতনের কথা জিজ্ঞেস করা আছে, তো এখানে ভি আর ভিভি আমাদেরকে বের করতেই হবে, না হলে আমরা বিভব পতন বের করতে পারবো না, কারণ আধানের পরিমাণ তো একই থাকছে। তো ভি এ কত হবে না q/c1 48 10⁻⁻6 by c1 অর্থাৎ 20 into 10⁻⁻6। তো এখান থেকে যা পাওয়া গেছে 2.4 ভোল্ট। তো ভিভি যদি বের করা হয় q/c2, তো q হচ্ছে 48 10⁻⁻6 আর এটা হচ্ছে 5 into 10⁻⁻6। তো এখান থেকে কত আসছে 9.6 ভোল্ট। তাহলে q তো সেমই থাকছে, শুধু c2 এর ভ্যালুটা যেহেতু বের করা হয়েছে 5 মাইক্রোকুলম। তো এখানে যেহেতু প্রশ্নে বিভব পতনের কথা বলা ছিল, তার মানে a পয়েন্টের বিভব কত, b পয়েন্টের বিভব কত, তো ডিফারেন্স কিছু বের করতে বলেনি, তো এই যে ভ্যালুটা বের করে দিলেই দেখো উত্তর কিন্তু এসে যাচ্ছে। তো এখানেই আলোচনা শেষ করছি। আমরা অনেকটা এই ভিডিওতে আলোচনা করলাম, আশা করি পরের ভিডিওতে একটু কম করতে পারবো। 11টা হয়ে গেছে, আর থাকছে 15টা। তো আমরা নেক্সট দুটো ভিডিওতে সেই 15টা অঙ্ক আলোচনা করে সেট 2 নিয়ে আলোচনা শেষ করব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরের ভিডিওতে আবার সেট 2 নিয়ে দেখা হচ্ছে। টিল দেন, বাই।